মা, আমি গেস্ট রুমে যাচ্ছি, একেবারে ফ্রেশ হয়ে আসবো। আচ্ছা। কথা বলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে প্রস্থান করলো। পিয়াসের রুমে গিয়ে ক্ষত দগদগে করার ইচ্ছে তার নেই। সে এমনিতেই অদৃশ্য অনলে দগ্ধ হচ্ছে, বুক চাপা কষ্টে গুমড়ে মরছে। মনে পাথর চেপে সে এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র তিতাসের মায়ের কাছে ওয়াদা পালনের জন্যে, নয়তো এ বাড়ি মুখ হতো না সে। ভোর রুমে যাওয়ার পরেও তিতাস থমথমে মুখেই বসে রইল, কারণ ভোরের হঠাৎ করে এখানে আসার ব্যাপারটা তার বোধগম্য হচ্ছে না। তাছাড়া তাকে এখানে দেখলে অনেকেই বাঁকা নজরে দেখবে, হয়তো দু একটা কথাও শুনিয়ে দিতে পারে। আর না ভেবে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার মতো ভোর নয়। তবে ভোরকে নজর রাখতে হবে, নয়তো বিপদ অনিবার্য। তিতাস আর না বসে পিয়াসের রুমে তালা আটকে আসলো, চাবিটাও নিজের কাছে রেখে দিল। মূলত সে চাচ্ছে না ভোর ভুলেও সেখানে যাক, নতুবা অনেক কিছুর সম্মুখীন হতে হবে। ওর পরিবার সবার আগে ওর দিকে আঙ্গুল তুলবে, অনেক কিছুর জবাব তাকে দিতে, যা এই মুহূর্তে জানানো তার পক্ষে সম্ভব নয়। এর চেয়ে সজাগ থাকা শ্রেয়। তবে সে নিশ্চিত ভোর এখানে এমনি আসেনি, নিশ্চয় ওর মাথায় কিছু চলছে, নয়তো সে কিছু নিয়ে সন্দেহ করছে। তারপর রাত বাড়লে সবাই একসঙ্গে খেতে বসলেন। টেবিল ভর্তি হরেক রকমের পদ। তিতাস নিজের মতো করে খাওয়া শুরু করে দিয়েছে, বাকিরা চুপচাপ, শুধু চামচের টুংটাং শব্দ হচ্ছে। আর সবার মনে চলছে একটাই ভাবনা, একটাই নাম, পিয়াস। এক পর্যায়ে পিয়াসের জন্য ওর মা শব্দ করেই কেঁদে ফেলেছেন। পিয়াসের চেয়ারটা ফাঁকা দেখে উনি চোখে পানি আটকে রাখতে পারলেন না। ওনাকে কাঁদতে দেখে কেউই আর মুখে খাবার তুলতে পারলেন না। ভোরও চোখ মুছতে মুছতে উঠে চলে গেল। এমনিতে এখানে আসার পর থেকে বিয়ের দিনের কথা বারংবার মনে পড়ে যাচ্ছে, কষ্টও বাড়ছে। এই ড্রয়িং রুম, এই মানুষগুলো, এই সব সাজানো গোছানো আসবাবপত্র সবই আছে, শুধু যার ভরসাতে এসেছিল সে নেই। ভোর রুমে গিয়ে বালিশে মুখ গুজে শব্দ করে কেঁদেই ফেলল। একটা মেয়ের কাছে সর্বশ্রেষ্ঠ অলংকার তার স্বামী, আর সেই অলংকার পাওয়ার পরপরই হারিয়েছে সে। কাতর হয়ে কাঁদতে কাঁদতে সে ভাবনায় ডুবে গেল। ওদের বিয়ের দিনের ঘটনা। সাধারণ আর 5টা মেয়ের মতো বিয়ের সাজে লাজে রাঙা হয়েছিল ভোর। ভাবি আর বান্ধবীদের দুষ্টু কথাবার্তায় গাল দুটোতে ছড়িয়েছিল রক্তিমাভা। চোখে ছিল স্বামী নামক মানুষটাকে নিয়ে রঙিন একরাশ স্বপ্ন। হাত ভর্তি মেহেদি দিয়ে মাঝে লিখেছিল পিয়াসের নাম। মেহেদির রং গাঢ় দেখে সবাই বলেছিল সে বর্ষভাগী হবে, বর তাকে ভালোবাসার শুভ্র চাদরে মুড়িয়ে রাখবে। কথা শুনে সে মনে মনে বলেওছিল আমিন আমিন আমিন। বিয়ের দিন বধূ বেশে যখন পিয়াসের পাশে বসেছিল, তখন ওর সব বন্ধুরা সিটি বাজিয়ে ওকে লজ্জায় ফেলে দিয়েছিল। সে লজ্জায় নতজানু হয়ে কাঁপছিল। ডাক্তাররাও লজ্জা পায়, কথা সে প্রমাণ করেছিল। ওর সকল অনুভূতি মিলেমিশে একাকার হয়ে সুখ উপলব্ধি করছিল। তখন পিয়াস মৃদু হেসে বলেছিল, তুমি নামক পুতুলটা আজ থেকে আমার, একান্ত শুধুই আমার। পিয়াসের বলা কথাটা ভোরের কানে এখনো বাজে, মনে হয় সে তার আশেপাশেই আছে। তারপর বাবা মা যখন বিদায় দিয়ে গাড়িতে তুলে দিয়েছিলেন, চলন্ত গাড়িতেও কাঁদছিল সে। তখনও ওই স্বামী নামক মানুষটা তাকে সযত্নে আগলে রেখেছিল, কত গল্প বানিয়ে হাসানোর বৃথা চেষ্টা করেছিল। তারপর যখন নব্য স্বপ্ন জাগিয়ে এই বাসাতে পা রেখেছিল, তখন নতুন বউ দেখতে অনেকেই ভিড় জমিয়েছিল। নিয়ম পালনে বড়রা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল। তখন পিয়াস মৃদুস্বরে বলেছিল, একটু কষ্ট হলেও এসব জ্বালাতন সহ্য করে নাও। আমাকে এখানে থাকতে দিবে না? কী সব মেয়েলি নিয়মকানুন আছে নাকি? আমি উপরে যাচ্ছি, প্রয়োজনে কল দিও। পিয়াসের সঙ্গে ওইটুকু তার বলা শেষ কথোপকথন। এরপরে মানুষটাকে পেয়েছিল, তবে মৃত। যখন চেঁচামেচি শুনে সেও উপরে গিয়েছিল, তখন সুগন্ধযুক্ত ফুলে সজ্জিত বিছানায় পিয়াস উপুর হয়ে শুয়েছিল। পরনে ছিল বিয়ের পোশাক, আর হাতের মুঠোয় ছিল এক মুঠো লাল গোলাপের পাপড়ি। সেগুলো শক্ত হাতের মুঠোতে পিষ্ট হয়ে নেতিয়ে নিজস্ব সুগন্ধ হারিয়েছিল। তখনও তার অন্য হাত থেকে গড়িয়ে যাচ্ছিল লাল রঙা রক্তের ধারা। সেই রক্তে ভিজে গিয়েছিল বিছানার চাদর, আর সযত্নে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লিখা তার নাম। কত সুন্দর করে পাপড়ি দিয়ে লিখেও ছিল পিয়াসের ভোর থেকেও চিরন্তন। আর ভোর নামটার উপরে ছিল তার কাটা হাতখানা, আর রক্তে ভিজে গিয়েছিল ভোরের নাম। হলুদ পাপড়ির উপর লাল রক্ত স্পষ্টভাবে ফুটে উঠেছিল, তা দেখে শিওরে উঠেছিল তার পুরো শরীর। পূর্বের কথা ভেবে ভোর এখনো কেঁদেই যাচ্ছে। তখন কেউ একজন বলে উঠল, বেঁচে আছেন নাকি কাঁদতে কাঁদতে মারা গেলেন? কথা বলতে ইচ্ছে করছে না তিতাস, এখান থেকে যা। কফি বানিয়েছি, খাবেন? উফ, বিরক্ত করিস না প্লিজ। ঝাল কিছু বানিয়ে দেব? না। ফ্রিজে রসমলাই আইসক্রিম পেস্ট্রি আছে, আনি? বলছি তো না। তো কি খাবেন? আমার মাথা? দে। আগে বিয়ে করে নিলে ভালো হতো না? তৃপ্তির সহকারে খেতে পারতেন। আমার ভালো লাগছে না।
জ্বালাস না তো, রুমে যা। আমি দিয়ে চলে নাকি যে জ্বালাবো? আজব কথাবার্তা। তুই কি যাবি? না। এই, তোরা দুই ভাই আমাকে পেয়েছিসটা কি? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার মন নেই? কষ্ট হয় না আমার? আমি কি খেলার পুতুল? তোরা কেন আমাকে জ্বালাস? বলবি আমায়? কি রে বল, কি অপরাধে এভাবে পুড়িয়ে মারছিস আমায়? এই কথা বলতে বলতে ভোর হাঁটুতে মুখ গুজে শব্দ করে কেঁদে ফেলল। তিতাস নিঃশব্দে ওর সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসে বাড়িয়ে দিল এক মগ ধোয়া ওঠা কফি। ভোর নিলও না, মুখ তুলে দেখলও না। সে কাঁদতে ব্যস্ত। আজ কেন জানি সে চোখের পানি আটকাতে পারছে না। হয়তো দগদগে ক্ষততে টান লেগেছে, ব্যথা বেড়েছে, এজন্য বোধ হয়। তখন তিতাস মগটা পাশে রেখে বলল, আপনি আসলে খুব নোংরা প্রকৃতির মেয়ে। ছি। তিতাসের এই কথা শুনে ভোর অশ্রুসিদ্ধ চোখে মুখ তুলে তাকালো, চোখে বিস্ময়। মানে কি নোংরা? তাও আবার সে? ভোর তড়িৎ গতিতে উঠে তিতাসের কলার ঝাঁকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কি? আবার বল, আমি কি? আপনি নোংরা। তোর সঙ্গে কি নোংরামি করলাম? এ কথা কখন বললাম? তাহলে নোংরা বললি কেন? এই যে নাক দিয়ে সর্দি বের হচ্ছে আপনার, সেটা পরিষ্কার না করে বারবার ফসফস করছেন। আবার তা টেনে গলে নিয়ে কুত করে গেলেও খেয়ে ফেলছেন। তাহলে আপনাকে নোংরা বলবো না তো পরিষ্কার বলবো? ভোর রাগে দুঃখে জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলল। না, এই ছেলে চরম পর্যায়ের বেয়াদব, অসভ্য। এর সঙ্গে কথা বলাই বৃথা। এজন্য সে তিতাসের কলার ছেড়ে হনহন করে বাইরে চলে গেল। তখন ড্রয়িং রুমে বাকিরাও ছিলেন। ওনারা স্বাভাবিকভাবে ভোরকে নিয়ে পুনরায় খেতে বসলেন। এবার হাসি ঠাট্টা করেই সবাই খেলেন। আর তিতাস অদূরে দাঁড়িয়ে বুকে হাত রেখে বড়সড় নিঃশ্বাস ছাড়ল। পরদিন সকাল 8টার দিকে তিতাস হন্তদন্ত হয়ে নিচে নামলো। চট করে বসে গোগ্রাসে খাবার গিলতে লাগলো। ওর খাওয়া দেখে ওর বাবা বললেন, আস্তে খাও, গলায় আটকে যাবে। বাধার আগে পানি ঢেলে রেডি করে রাখো। ছেলের কাজে ওর বাবা যার পণ্যায় বিরক্ত হয়ে বললেন, সবসময় ছটপটানি। এই তুই কি ডাক্তার? ডাক্তার হতে হয় শান্ত স্বভাবের, নরম সরম। না, আমি সুইপার। এখন যাচ্ছি একজন ওয়াশরুম পরিষ্কার করতে। তার নাকি অর্ধেক কাজ ছাড়তে কমোড ব্লক হয়ে গেছে। আমি গিয়ে সেটা পরিষ্কার করলে সে বাকি কাজ ছাড়বে। খাবার টেবিলে এমন কথা শুনে ওর বাবা মুখ কুচকে বসে রইলেন। এটা দেখে তিতাস ভ্রু কুচকে পুনরায় বলল, এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওয়াশরুমে যায়ও না, অথচ কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে দিনের অর্ধেক সময় সেখানে কাটাও। এই কথা কাউকে কখনো বলিনি, আর বলবো না। তোমার ছেলে হয়ে এসব গোপন রাখা আমার গুরু দায়িত্ব। তাছাড়া লোকলজ্জারও একটা ব্যাপার আছে। নয়তো সেই কবেই তোমার ছবি দিয়ে পোস্টার লাগিয়ে বলতাম, হে দেখুন, এই জেলার দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য রোগী। তিনি ওয়াশরুমে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কমোড ওনার একমাত্র প্রকৃত বন্ধু। আপনারা দোয়া করুন ওনাদের বন্ধুত্ব যেন স্মরণীয় হয়ে থাকে। ছেলের এমন লাগামহীন কথা তোরে ওর বাবা উঠে চলে গেলেন। মূলত যেতে বাধ্য হলেন। বাকিরা উচ্চ শব্দে হেসে খেতে লাগলেন। ভোর এখানে নেই, তার বাবার সঙ্গে ফোনে কথা বলছে। তিতাস খেয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে হাঁটা ধরল। হঠাৎই দাঁড়িয়ে গিয়ে প্যান্টের চেন আটকে পা বাড়াতেই ভোরের সঙ্গে দেখা হয়ে গেল। ভোরকে মুখ কুচকে তাকিয়ে আছে। তার মুখ কুচকানোর কারণ বুঝলো। আজব, তাড়াহুড়োই চেন লাগাতে ভুলে গেছে। এখানে মুখটা এমন করার কি আছে? তিতাস কথা না বাড়িয়ে মেয়েদের মতো মুখ ভেঙচে বেরিয়ে গেল। তিতাস হসপিটালে পৌঁছে দ্রুত পায়ে জরুরি বিভাগের দিকে এগিয়ে গেল। হঠাৎ তাকে ফোন করে আসতে বলা হয়েছে, কেন এখনো জানানো হয়নি। তিতাস কল পেয়ে তাড়াহুড়ো করে এসেছে। হসপিটাল থেকে ডাকা মানে জরুরি ব্যাপার, এতটুকু বোঝার ক্ষমতা তার আছে, এজন্য দ্বিমত করেনি। যে পেশা তার স্বপ্ন সেটাকে হেলা করার দুঃসাহসও তার নেই। সে আপন শরীরে জড়িয়ে জরুরি বিভাগে যেতেই একজন নার্স এসে বললেন, স্যার, রুগী বারবার আপনার কথা জিজ্ঞাসা করছে, শান্ত করা যাচ্ছে না। মুখে অক্সিজেন মাস্কটাও রাখতে চাচ্ছে না, অথচ শ্বাসকষ্ট হচ্ছে। এজন্য আপনাকে জরুরিভাবে ডাকা হয়েছে। কোন রোগীর কথা বলছেন? ভোর ম্যামের সহকারী রবিন ভাইয়ের কথা বলছি। কি হচ্ছে তার? গতকাল রাতে বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। তিতাসার কথা না বাড়িয়ে রবিনের কেবিনের দিকে গেল। রবিনের কথা তাহলে ভোর জানে না, জানলে বাসায় থাকার মেয়ে সে না। তবে রবিন ভোরকে না জানিয়ে তাকে খোঁজার কারণ বুঝতে পারল না। যদি অহেতুক বকে সেও ছাড়বে না। নার্সের সামনে ওর পশ্চাৎ দেশে ইঞ্জেকশন পুশ করে দিবে। ব্যথাতুর শব্দ করার আগেই আরও একটা দিবে। তখনই সে বুঝবে তিতাস কি জিনিস। এইসব ভেবে তিতাস কেবিনে ঢুকে দেখে রবিন চোখ বন্ধ করে শুয়ে আছে। বুকে আর মাথায় চোট পেয়েছে। হঠাৎ কেবিনে কারো উপস্থিতি টের পেয়ে সে চোখ খুলে তাকালো। তড়িঘড়ি করে উঠতে গিয়ে ব্যথা পেয়ে পুনরায় শুয়ে পড়ল। তিতাস বিরক্ত নজরে তাকিয়ে রবিনের রিপোর্টে চোখ বুলিয়ে চেয়ার টেনে বসলো। ওর মুখ বিরক্তিতে ছড়াছড়ি, যেন কেউ তাকে ধরে বেঁধে বসিয়ে রেখেছে। রবিন ওকে কিছু বলতে গেলে তিতাস বলল, এই অবস্থা হলো কি করে? মেয়ের পেছনে ছিলে? না, আসলে আসলে নকলে পরে শুনছে, আগে ঝেড়ে কাশো।
স্যার, যেভাবে হোক ম্যামকে বাসা থেকে বের হতে দিবেন না আগামী 1 মাস। সে কি আমার বউ লাগে যে রুমবন্দি করে রাখবো? প্রয়োজনে বউ বানিয়ে আটকে রাখুন। তাকে কোন দুঃখে বউ বানাবো? ম্যাম বাইরে সেফ নয় স্যার। তো আমি কি করব? আইমান ম্যামকে কিডন্যাপ করার চক্রান্ত করছে। উদ্দেশ্য ম্যামকে দেশের বাইরে নিয়ে যাওয়ার। আইমানকে? ও যে ডান ভ্রু কাটা ছ্যাঁচড়াটা, ভোরকে দেখলে যে গদগদ করে? হ্যাঁ, উনি ম্যামের ফুফাতো ভাই। বুঝলাম। তো এইসব তুমি জানলে কি করে? গতকালকে আইমানের কথাগুলো শুনতে ফলো করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা করেছি। তিতাস গম্ভীর হয়ে কিছু ভেবে রবিনের দিকে বিরক্ত চোখে তাকালো। এরা আর শান্তি দিল না। তারপর নার্সকে ডেকে কিছু বলার আগেই রবিনের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। বুকে হাত দিয়ে সে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তিতাস ঘুরে দ্রুত অক্সিজেন মাস্ক লাগিয়ে শ্বাস নিতে ইশারা করলো। ধীরে ধীরে রবিন শান্ত হলো। তারপর রবিনকে ধমকে ধামকে বেরিয়ে গেল। রবিন মুখে অক্সিজেন মাস্ক নিয়ে মুচকি হাসলো। কেন জানি তিতাসকে তার ভালো লাগে। আপনা আপনি তার প্রতি সম্মান চলে আসে। মনে হয় মানুষ হিসেবে তার মতো হওয়া উচিত। তবে তিতাসের ব্যবহারে যে কেউ মুগ্ধ না হলেও তার উদারতায় হবে। ছেলেটা সর্বদাই মুখে বিরক্ত ঝুলিয়ে রাখে, অথচ এটা তার অভিনয়, নিজেকে আড়াল করার অভিনয়। তাছাড়া ভোরকে নিরাপদে রাখতে তিতাসই যথেষ্ট। এজন্য সে কথাগুলো আগেই তাকে জানালো। এখন দেখা যাক সে কতটুকু করে। তিতাস কেবিনের বাইরে গিয়ে ভোরকে কল দিল। 3বারের বেলায় ভোর কল রিসিভ করে বলল, রেডি হচ্ছি, পরে কথা বলছি। কোথায় যাওয়া হচ্ছে শোনে? আইমানের সঙ্গে দেখা করতে। তার নাকি জরুরি কথা আছে। লাগেজ নিয়ে একেবারে যাচ্ছেন নাকি আবার ফিরবেন? তুই কি আমাকে চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিস? চেষ্টা করে দেখুন যেতে পারেন কিনা। চ্যালেঞ্জ করছিস? তিতাসের এত খারাপ সময় আসেনি যে বেয়াল ছেড়ে জনপুরীকে চ্যালেঞ্জ করবে। আর পরিশ্রম সিংহের জাত, জানেন বোধ হয়। সিংহ চ্যালেঞ্জ করে না, সরাসরি গিয়ে থাবা বসায়। আর হ্যাঁ, আজ নয়, আগামী 2 মাস আপনি বাসার বাইরে যেতে পারবেন না। হসপিটাল থেকে আপনার ছুটিও নিয়ে নিয়েছে। তিতাসের কথায় ভোর চরম আশ্চর্য। কিছু বলতে পারল না। ওর ছুটি তিতাস নিয়েছে, এর মানে কি? তাছাড়া ছুটি নিবে কেন? আর কি যেন বলল সে, চুনোপুটি বেয়াদবটার এত সাহস, আবার পুরুষদের নিয়ে ভাষণও দেওয়া হচ্ছে। ভোর এবার রেগে বলে উঠল, পুরুষ শুধু শিখেন না, গাধার জাতও হয়। যেমন তুই একটা গাধা, রাম বলদ। আচ্ছা, ধন্যবাদ। ভোর কল কেটে দ্রুত পায়ে বের হলো। তিতাসকে সে দেখিয়ে দিবে, কিন্তু সদর দরজা অবধি গিয়ে দারোয়ান ওকে আটকে দিল। উনি কোনোভাবে দরজা খুলে যেতে দিলেন না, বরং জানালেন তিতাসের কড়া নিষেধ আছে। ভোর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তিতাসকে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না, বরং অটো মেসেজে জানিয়ে দিল ব্যস্ত আছে। ছেলেটা এবার অতিরিক্ত করছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তার। ভোর গিয়ে তিতাসের বাবা মাকে বলেও কাজ হলো না। দারোয়ান একই জবাব দিলেন। ভোর রাগে দুঃখে রুমে গিয়ে লাগেজ গুছিয়ে রাখলো। তিতাস ফিরলে আজই চলে যাবে, থাকার আর ইচ্ছেও নেই। তাছাড়া বন্দি জীবন কাটানো ওর পক্ষে সম্ভব নয়। এক প্রকার রেগে সারাদিন রুম বন্দি থাকলো ভোর। দুপুরে খেলো না, দরজাও খুললো না। পরে তিতাসকে কল করতে দেখে ফোনটা সুইচ অফ করে রাখলো। বেয়াদবটার সঙ্গে কথা বলবে না। তিতাসের বাবা রেগে তিতাসকে ইচ্ছে মতো বকাবকি করলেন। আর জবাবে তিতাস বলল, বাবা, হয়তো বকবে না। আমি তোমার প্রাক্তনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলে আম্মুকে কিন্তু জানিয়ে দিব। তখন বুড়ো বয়সে বউ ছেড়ে হলে আমাকে দোষ দিতে পারবে না। তোর আম্মুকে আমি ভয় পাই নাকি? তোর মা ও ছেলে মিলে আমাকে জ্বালিয়ে মারলি, এর চেয়ে সুরভি অনেক ভালো ছিল। কথা বলে উনি কল কেটে মাথায় পানি ঢালতে গেলেন। রাগে ওনার মাথা দপদপ করছে, প্রেশার বেড়েছে বোধহয়। ছেলেটার সঙ্গে দুদণ্ড কথা বলেও শান্তি নেই। সেই খোঁচাবে, নয়তো ফাঁসিয়ে দিবে। ওনার মতো ভদ্রলোকের ছেলে এত অভদ্র, একথা ভাবলে ওনার বুক চিনচিন করে। ওদিকে তিতাস কল রেকর্ডটা ওর আম্মুকে পাঠিয়ে পুনরায় রোগী দেখতে ব্যস্ত হয়ে গেল। বাকি কাহিনী বাসায় পৌঁছে স্বচক্ষে দেখবে। আইমান ঘন্টা 2 হচ্ছে রেস্টুরেন্টে বসে আছে, কোল্ড কফিতে চুমুক দিচ্ছে আর ফোন স্ক্রল করছে, মুখে মৃদু হাসি। আজকে সে ভীষণ খুশি, কারণ ভোরকে মনের কথা বলবে, তার প্রগাঢ় অনুভূতির কথা প্রকাশ পাবে। সে দেশে ছিল না বিধায় ভোরের সঙ্গে পিয়াসের বিয়ে হয়েছিল, নতুবা কারো বুকের পাটা ছিল না এই কাজটা করার। ভাগ্যিস পিয়াস মরেছিল, নয়তো সেই মেরে দিত। ভোর তার, শুধু তারই থাকবে। তবে তার কানে পৌঁছে গেছে তিতাস নাকি ভোরকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ছেলেটার বুকের পাটা আছে বলতে হবে। তাকে তুলে নিয়ে গিয়ে থ্রেড দেওয়ার পরেও প্রস্তাবটা বহাল রেখেছে। এবার পাকাপোক্ত কিছু করতে হবে, যাতে বিয়ে করার স্বাদ একেবারে ঘুচে যায়, নয়তো ছেলেটা ওর আর ভোরের মধ্যে ঢুকে সাজানো পরিকল্পনা ঘেঁচে দিবে। আয়মান এবার অধৈর্য হয়ে ভোরকে কল দিতেই থাকলো, ওই একই কথা বন্ধ। তারপর সে আর না বসে বেরিয়ে পড়ল। ভোর একজন ডাক্তার, হয়তো জরুরি কাজে আটকে গেছে।
এখন বাজে রাত 10:30। ড্রয়িং রুম থেকে চাচির কথা শব্দ ভেসে আসছে, হয়তো রোজাকে খুব বকছেন। বাবা মা ওনাদের রুমে চলে গেছেন। ভোর গেস্ট রুমে, আর তিতাস অবসন্ন ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছে। তার শান্ত দৃষ্টি সিলিংয়ের দিকে নিবদ্ধ। সে ভাবতেই পারেনি বাসায় এসে এমন চমকপ্রদ কিছু ঘটবে। তবে সে খুশি, খুব খুশি। এটাও সত্যি তার পক্ষ থেকে জোর জবস্তি নেই। ভোর যা করলো স্বেচ্ছায় সজ্ঞানে, অবশেষে সেও বৈধতার অধিকার পেয়েই গেল। তার শরীর লাগলো তো স্বামীর তকমা এবং ঘাড়ে চাপলো দায়িত্বের বোঝা। আজ থেকে ভোর তার বউ, সিনিয়র বউ। আম্মু, এক গ্লাস পানি দাও। কথাটা বলেই তিতাস বসলো। ঘামে ভেজা শার্টের দুটো বোতাম খুলে সোফায় মাথায় হেলিয়ে দিল। ক্লান্তিতে দেহখানা ভেঙে আসছে। রোজ কত শত রুগীর বিদায় হচ্ছে, পরক্ষণে 3 গুণ এসে জায়গা দখল করছে। দম ফেলবারও উপায় নেই। হাউকাও চেঁচামেচি তো আছেই। তাছাড়া আজকাল যেভাবে বাচ্চা উৎপাদন হচ্ছে, না এসেই বা উপায় কি? পণ্ডিত কিছু ব্যক্তিরা একবেলা খাওয়া বন্ধ রাখবে, তাও বাচ্চা উৎপাদন করা থামাবে না। তাদের যুক্তিও তৈরি করা আছে। খাওয়াবে তারা, পালবে তারা। ডাক্তারের কথায় কেন বাচ্চা নিবে না? ডাক্তাররা কি একবেলা খেতে দিবে, নাকি ভিজিট ছাড়া রোগী দেখে দিবে? মূলত এদের বোঝানোই দেয়। তাছাড়া হতভাগা কিছু ডাক্তার তো আছেই সেবা প্রদান করতে, দিনরাত এক করে হাড় ভাঙা পরিশ্রম করে হাড় মাংস ক্ষয় করতে। একদল মানুষ বলে, আহা ডাক্তারদের জীবন কতই না সুখে, শুধু টাকা টাকা। এদের টাকার রাখার অভাব নেই, অথচ কত ঠেলা সামলে ডাক্তার হয়, এই কষ্ট চোখে পড়ে না। এই সমাজও তাই সর্বদাই চোখের সামনে যা আসে তাই বিশ্বাস করে। আগে পিছে ভালো মন্দ কিছু থাকে ভেবেও দেখে না। যেমন আজ বিকেলের ঘটনা। হসপিটালে এক মহিলার 6 নম্বর বাচ্চা নর্মাল ডেলিভারি করা হয়েছে। দুজনেই ভালো আছেন। তবে ওনার পূর্বে 6টা মেয়ে আছে, আর এবারও মেয়ে হয়েছে। মহিলার স্বামী তখন বিরস মুখে বসেছিলেন। উনি আশা করেছিলেন ছেলে হবে। আশা ভঙ্গ হতে মুখ মলিন হয়ে আছে। ভদ্রলোক কিছুক্ষণ থম মেরে বসে সদ্য জন্মানো মেয়েটাকে কোলে নিলেন, কপালে গালে আদর দিলেন। আলতো স্পর্শে নাক ছুঁয়ে হেসে বললেন, অর্থাৎ উনি নতুন উদ্যমে আবারও বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। তিতাস তখন নাস্তা সারতে যাচ্ছিল। তার অভ্যাস নতুন বাচ্চা কোলে নেওয়ার পর বাবারা কিভাবে খুশি প্রকাশ করে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। কেন জানি ভালো লাগে তার। মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য এটা। এতদিনে ওর ভালো মন্দ সব রকমের অভিজ্ঞতা হয়েছে। কাউকে বাচ্চা কোলে নিয়ে খুশিতে কাঁদতে দেখেছে, কাউকে হেলা করে দূরে সরিয়ে যেতে দেখেছে। এমনও দেখেছে 2 মেয়ে হওয়াতে অন্যকে বাচ্চা দিয়ে দিতে, বিনিময়ে টাকা নিতে। কতটা পাষাণ, নির্দয় তারা। এসব চোখে দেখেও কিছু বলার থাকে না, কিন্তু আজকের ঘটনা দেখে সে লোকটার কাছে গিয়ে বলেছে, ভাই, ট্রেনের বগির মতো একের পর এক বগি বানাতে আছেন দেখছে। তবে দোয়া করি আপনার উদ্দেশ্য যেন সফল হয়। পুরো দমে 16টা বগি নিয়ে যেন একটা ট্রেন বানাতে পারেন। বৌমালে মরুক, তা উদ্দেশ্য ভুলবেন না, ঠিক আছে? এই কথা শুনে লোকটা মাথা নিচু করে ফেলেছে। ডাক্তার জেনে কথা বাড়ায়নি, তবে তিতাসের করা অপমান ঠিকই বুঝেছে। তিতাস তার কাজ সেরে আজ তাড়াতাড়ি ফিরতে চেয়েছিল, হলো কই? রবিনের সঙ্গে দেখা করে বেরিয়েছিল, তখন আবার রোগী আসলো। রোগীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সময় গড়িয়ে দেরিও হয়ে গেল। তবে আজ বাসার পরিবেশ দেখে অবাক হলো। বিশেষ করে ড্রয়িং রুমের টিভিতে হিন্দি সিরিয়াল চলছে না। তার মা ও চাচিকে আশেপাশেও দেখছে না। ভোরের রুমে দরজা বন্ধ, রোজারও সারা শব্দ নেই। সে পানি চাইলো, তবুও কেউ আসলো না। আশ্চর্য, আজ হলো কি? এমনিতেও বাসায় যুদ্ধ হওয়ার কথা। বাবা মায়ের মধ্যে খুব ভালো মতো প্যাচ লাগিয়ে দিয়েছে। সে আসার আগে সব যুদ্ধ শেষ হয়ে গেল নাকি? তাছাড়া বাবা কি বাসায় আছেন, নাকি ওনাকে বের করে দেওয়া হয়েছে? ঠিকই আছে, বলবে। আর প্রাক্তনের সঙ্গে কথা বেশ হয়েছে, তার নামে বদনাম করা না আর করবে না? এভাবে ঠিক জমছে না ব্যাপারটা। বাবা না খোঁচালে বসেও শান্তি পাচ্ছে না। তিতাস এবার তার বাবাকে কল দিল, কিন্তু উনি রিসিভ করলেন না, বরং কল কেটে দিলেন। তখন ভোর দরজা খুলে এসে তিতাসকে পানি দিল। মুখ থমথমে, চোখ জোড়া লাল হয়ে আছে। তিতাস বিরক্ত হলো। মেয়েটা আবারও কেঁদেছে। কান্না ছাড়া বোধহয় এর কাজ নেই। একে কিছু কাজ দিতে হবে কালকে থেকে, যেন কান্নার সময়টুকু না পায়। যখন অতিরিক্ত কান্না পাবে তখন যেন তাকে বলে, একটু সময় দে তো তিতাস, আমার না খুব কান্না পাচ্ছে, একটু কেঁদেই বাকি কাজগুলো করব। এসব ভেবে সে মুখের পানি গিলতে যাবে, তখন ভোর বলল, এখন বিয়ে করবি আমায়? ভোরের এই কথা শুনে তিতাসের গলায় পানি আটকে কাশতে শুরু করলো। কাশির চোটে চোখে পানিও এসে গেল, তবুও কাশি থামলো না। তারপর নাক চেপে ধরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। ভোর তখন ওর উত্তরের আশায় দাঁড়িয়ে, দৃষ্টি তিতাসের দিকে নিবদ্ধ। তখন তিতাস নিজেকে সামলে বলল, কি যেন বললেন? চলো ওঠ, কাজে ডাক। আমরা এই মুহূর্তে বিয়ে করব। মাথা ঠিক আছে? বিধবা মেয়েকে বিয়ে করতে এখন বুঝি বিবেকে বাঁচছে? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? জবাব দে, নয়তো আমার বাসায় যেতে দে। রাগ জেদ মানুষকে ক্ষতির মুখে ধাবিত করে। কি হয়েছে আমাকে বলুন, আমি দেখছি ব্যাপারটা।
ভোর জবাব না দিয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তার পিছু পিছু তিতাসও আসলো। সদর দরজায় তালা। ভোর বের হতে না পেরে সমানে চেঁচাচ্ছে। দারোয়ান মুখ কাচুমাচু করে অদূরে দাঁড়িয়ে আছে। উনি বুঝছেন না এখন কি করবেন। তবে তিতাসকে দেখে একটু ভরসা পেলেন। যা করার তিতাস করুক। তখন তিতাস এসে বিনা বাক্যে ভোরকে টেনে বাসার দিকে হাঁটা ধরল। ভোর কিছুতেই তার হাত ছুটাতে পারল না, বরং শক্ত পুরুষালী হাতের চাপে প্রচণ্ড ব্যথা অনুভব করলো। তিতাস তাকে সোজা ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করালো। তারপর পুনরায় জানতে চাইলো এমন করার কারণ। তখনও তিতাসের কণ্ঠস্বর শান্ত স্থির। ভোর শক্ত মুখে অন্যদিকে তাকিয়ে আছে। রাগে কষ্টে তার দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে। যেতে পারলে সকালেই চলে যেত। তার এখানে আসার শখ মিটে গেছে। না আসলে এত কিছু হতো না। আর না তাকে এভাবে অপমান করার সাহস পেত। বারবার তার ক্ষততে এভাবে খোঁচানোর মানেই হয় না। এমনিতেই তার ভেতরটা অদৃশ্য অনলে ঝলসানো। তখন তিতাস তার মুখটা ওর দিকে ঘুরিয়ে বলল, রোমান্টিক মুভি টুভি দেখছেন? তাকে বিয়ে করছেন হঠাৎ? থাপ্পড় খেতে না চাইলে ফাজলামি বন্ধ রাখ। আরে বাবা, সমস্যা না বললে বুঝবে কিভাবে? কি বলবো? হ্যাঁ, কি শুনবি তুই? আমার অনুপস্থিতিতে যা ঘটেছে তাই বলুন। তোর বোন সারা আমাকে কল করে বলেছে আমি নষ্টামি করতে এখানে এসেছি। পিয়াস আমার দেহের ক্ষুধা মেটাতে পারেনি, এজন্য ভুলিয়ে ভালিয়ে গোপনে তোকে পটিয়েছি। তোর সংস্পর্শে দিন দিন সুন্দর হচ্ছি। শরীরের ভাঁজ দেখিয়ে তোর মাথা ঘুরিয়েছি, তাই তুই আমাকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছিস। না জানি তুই ছাড়া আরো কতজন ডক্টরের সাথে আমি শুয়েছি। আরো শুনবি? বলবো? তিতাস কানে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে খুঁচিয়ে নিল। তারপর আরাম করে পায়ের উপর পা তুলে বসে পড়ল। এমন কথা এতদিন যাবত অনেক শুনে এসছেন, তাহলে আজ কেন তো সিরিয়াস হচ্ছেন? কারণ আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি রাজি বিয়েতে, তবে শর্ত আছে। এখানে শর্ত আসছে কেন? স্বার্থের কারণে শর্ত আছে। তিতাস, ভুলেও ভাবিস না আমি পানিতে পড়ে গেছি। আমি মূল্যহীন। তুই ছাড়া আর ছেলে পাবো না, এ জীবনে আমার বিয়ে হবে না, সংসার জুটবে না, এমন অবান্তর ভাবনা ভেবে বোকামি করিস না। এই ভোর তুচ্ছ নয়। চুপ থাকি বলে দুর্বল ভাবিস না। মনেও করিস না আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া নাবিক। আর নিজের মুখে বিয়ের কথা কেন বললাম? গিয়ে তোর মাকে জিজ্ঞাসা কর। শর্তের কথা বললি তো, যা বিয়ে বাদ। তুই, আমি আর কেউই বিয়ের কথা মুখে আনবো না। এই মুহূর্ত থেকে তোর পরিবারের সাথে আমার সব সম্পর্ক শেষ। দারোয়ানকে বল যেতে দিতে, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভোরের চোখ আর কণ্ঠ দিয়ে যেন আগুন ঝরছে। মারাত্মক রেগে আছে সে। তিতাস হাসল। ভোরের এই রূপ তার কাছে অপরিচিত নয়। এর আগেও সে ভোরকে রাখতে দেখেছে, এজন্য তেমন অবাক হলো না। তবে ভোরের চোখে চোখ রেখে খুব আদুরে কণ্ঠে বলল, এত রাগলে চলে? এমন রাগ সবার সামনে দেখাতে নেই। এই রাগান্বিত রক্তিম মুখখানা দেখে আর কারোর হৃদয়ে ছুট বেজে ওঠে। প্রেমরা হই হই করে ওঠে। ভালোবাসার দলবদ্ধভাবে এসে করানারে মনের কুঠুরিকে বাধ্য করে প্রেমের জীবন সুরে মাখতে। বুকবাজের অঘোষিতভাবে রচিত করে প্রেম পিয়সীর নাম। তখন অবেলা প্রেমিক পুরুষটা বোধ হারিয়ে ফেলে, চৈতন্য খুঁয়ে ফেলে বিবেক ও মস্তিষ্কের। তখন অনিচ্ছায় পান করে প্রণয়ের সুধা। ভোর ভ্রুকুচকে পুরো কথাটা শুনে তিতাসের কলার ঝাঁকিয়ে বলল, আমি তোর প্রণয় বাক্য শুনতে দাঁড়িয়ে নেই। দারোয়ানকে বল আমাকে যেতে দিতে, নয়তো আমি কিছু একটা করে ফেলবো। লাস্টবার বলছি, আমাকে যেতে দে। এসছেন নিজের ইচ্ছায়, তবে যাবেন আমার ইচ্ছায়। আর শর্ত মেনেই আপনি আমাকে বিয়ে করবেন। আমি নিজে বাধ্য করবো আপনাকে। এই কথার এক চুলো পরিমাণ নড়চড় হবে না। এই কথা বলে তিতাস বাসার সবাইকে উচ্চ শব্দে ডাকতে লাগলো। ওর বাজখাই গলা শুনে সকলে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলেন। তারপর ড্রাইভারকে দিয়ে কাজী ডেকে এনে বিয়ে পড়ানো হলো। ততক্ষণে ভোরের বাবা মা চলে এসেছিলেন। তিতাস নিজে ওনাদের তড়িঘড়ি আসার কথা জানিয়েছিলেন। এ ব্যাপারে ওনাদের দ্বিমত নেই, তাই ওনারা মেয়েকে রাজি হতে আশ্বাস দিলেন। তারপর সকলের উপস্থিতিতে দুজনে বাধা পড়ল পবিত্র এক বন্ধনে। ভোর অবাধ্য অশ্রু ঝরিয়ে পুনরায় বিয়ে নামক শেকলে আটকে গেল। নতুন করে স্বামী নামক মানুষটা তার জীবনের সঙ্গে জড়িয়ে গেল। তিক্তপূর্ণ বিধবা তকমাকে উচ্ছেদ করে সধবা তকমা শরীরে লেপটে নিল। সেই সঙ্গে বয়সে ছোট একটা ছেলেকে বেছে নিল জীবনসঙ্গী রূপে। তিতাস যখন শুয়ে শুয়ে বিয়ের ভাবনায় বিভোর, তখন ভোর তার রুমে আসলো। বিয়ে যেহেতু হয়েই গেছে, তিতাসের মা ও চাচি কোনোভাবেই তাদের আলাদা রুমে থাকতে দিতে রাজি নন। তিতাসের মাও সহমত পোষণ করলেন ওনাদের কথায়। তিনজন মায়ের যুক্তির কাছে পরাজিত হয়ে ভোর প্রায় বাধ্য হয়ে তিতাসের রুমে এসেছে। পরনে আছে লাল সুতি শাড়ি, সাজহীন স্নিগ্ধ মুখ, কান গলা আর হাতে বাসায় পরা স্বর্ণের কিছু সংখ্যক গয়না, আর চুলে অতি সাধারণ একটা খোপা। দেখতে অপরূপা না লাগলেও মন্দ লাগছে না। অনেকদিন সে শাড়ি পরেছে,
অনেকদিন পর সে শাড়ি পরেছে, লাল শাড়ি। তিতাসের চাচি জোরপূর্বক এই শাড়িটি পরিয়ে বলেছেন, দোয়া করি আমাদের ছেলেটা যেন তোমার শাড়ির আঁচলে বাঁধা থাকে, তার সকল চাওয়া পাওয়া যেন তোমাকে ঘিরেই সীমাবদ্ধ হয়। ভোর এ কথা শুনে নতমস্তকে নীরবে কেঁদেছে। তিনজন মা তাকে অনেক কিছুই বলেছেন, আকার ইঙ্গিতে নানানভাবে বোঝাতে চেয়েছেন তিতাসকে মন থেকে গ্রহণ করার জন্য। তিতাস বয়সে ছোট হলেও তার স্বামী জীবনসঙ্গী, সে যেন তাকে তার প্রাপ্য সম্মানটুকু থেকে বঞ্চিত না করে, তিতাসকে যেন সামলে নেয়। ছেলেটা ভীষণ চঞ্চল হলে খুব ভালো মনের। ভোর জবাবে শুধু সম্মতিসূচক মাথা নাড়িয়েছে, এছাড়া বলার মতো কিছু খুঁজে পাচ্ছিল না। তারপর তিতাসের চাচি নিজে এসে তিতাসের রুম অবধি তাকে দিয়ে গেছেন। তখন থেকে সে রুমের দরজায় দাঁড়িয়ে আছে, তবুও তিতাস তাকে খেয়াল করেনি। মহারাজ বিছানায় শুয়ে হাত জোড়া টান টান করে রেখে মিটিমিটি হাসছে, যেন সিলিং ফ্যানকে অনুরোধ করছে উপর থেকে বউ ফেলার জন্যে। একটা বউ টুপ করে তার বুকের উপর পড়বে, আসে চাপড়ে ধরে বুকে জড়িয়ে নিবে। ভোর নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। তারপর অবান্তর ভাবনা ছেড়ে শব্দ করে দরজায় বাড়ি দিয়ে বলল, ডাক্তার সাহেব আছেন? আরে সিনিয়র বউ, আপনি আসুন আসুন আসুন, বসুন। আপনার অ্যামাজন জঙ্গল পরিদর্শন করতে আসলাম। দেখে চলে যাবেন, থাকবেন না? থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখন মত বদলাতে বাধ্য হচ্ছি। ওমা, বলে কি, কেন? তাহলে ঝটপট রুমটা গুছিয়ে ফেলুন, আমি বসছি। ভোরের কথা শুনে তিতাস মুখ কুচকে ফেলল। গুছানো রুম তার পছন্দ নয়। মনে হয় রুম গুছালে প্রয়োজনীয় কিছু সে খুঁজে পায় না। এর চেয়ে হাতের কাছে এটা ওটা পড়ে থাকে, সহজেই পাওয়া যায়, কিন্তু বোধ হয় তার হবে না। বিয়ে করেছে অর্থাৎ বউ এই রুমের অর্ধেক ভাগিদার, তাকে তার জিনিস বুঝিয়ে দেওয়া উচিত। তাছাড়া অগোছালো রুমের দায়ে বউ চলে গেলে মান সম্মান আর থাকবে না। এসব ভেবে সে রুম গুছানোর কাজে লেগে গেল। স্বেচ্ছায় জেনে শুনে বুঝে সিনিয়র মেয়েকে বিয়ে করেছে, এসব জ্বালাতন সহ্য করতেই হবে। কিছু বলতে গেলে উল্টো চড়থাপ্পড় খাওয়ার সম্ভাবনাও নিশ্চিত। তিতাস এলে দুলে নতুন বিছানার চাদর বের করলো, তারপর সেটা উল্টে পাল্টে দেখে বলল, আপনি সত্যি সত্যি আমার সঙ্গে এক রুমে এক বিছানায় থাকবেন? আমার না বিশ্বাসই হচ্ছে না। তোকে বিশ্বাস করতে কে বলেছে? চুপচাপ কাজ কর। ওকে। ভোর গালে হাত দিয়ে বসে তিতাসের কাজ দেখে নিজেও কাজে হাত লাগালো, নয়তো সারা রাত ওর এখানে বসে থাকতে হবে। তিতাস প্রায় আধা ঘন্টা লাগিয়ে কেবল বিছানার চাদরখানা পরিবর্তন করলো। বাকি রুমের কথা বাদই দিলাম, ভোরকেও হাত লাগাতে দেখে তিতাস মুখ টিপে হাসলো। সে মূলত এমন কিছুই চাচ্ছিল। তারপর সে এদিক ওদিক হেঁটে কাজের ভান ধরে ড্রেস নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। ভোর তার চালাকি বুঝতে পেরে চেঁচিয়ে নিজের কাজে মন দিল। একে কিছু বলার চেয়ে কলা গাছকে বলা উত্তম। বেশ সময় নিয়ে ভোর পরিপাটি করে রুমটা গুছিয়ে ফেললো। পুরো রুমে একবার চোখ বুলে ও ট্রলিটা এনে একে একে জিনিসগুলো বের করে সাজিয়ে রাখলো। থাকতে যখন হবেই পাকাপোক্তভাবে এগুলোর বন্দোবস্ত করাও শ্রেয়। তিতাস ফ্রেশ হয়ে এসে ওর মাথা মুছতে মুছতে পুরো রুমে চোখ বুলিয়ে কাল ভর্তি হাসলো। রুমটা যেন পুনরায় প্রাণ খুঁজে পেল। বিয়ে পড়ানোর একটু পরেই সকলের সাথে পেট ভর্তি করে খেয়েছিল সে, এজন্য এখন বেশ ফুরফুরে মেজাজে আছে। পেটে ও মনে দুটোতেই শান্তি বিরাজ করছে, এজন্য ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আজ আর পড়া হবে না, বিয়ের প্রথম রাত বলে কথা। ভোর গিয়ে ফ্রেশ হয়ে একটা বই নিয়ে বিছানার কোণ ঘেঁষে শুয়ে পড়ল। তখন তিতাস পানি খেয়ে বিছানায় বসে বলল, আমার না খুব লজ্জা লাগছে। কেন? না মানে জীবনে প্রথমবার বউয়ের পাশে ঘুমোতে যাচ্ছে, তাই আর কি। ঢং করা শেষ নাকি আরো করবি? আর একটু করে, ভালোই লাগছে। দূরে গিয়ে কর, তোর ঢং দেখার ইচ্ছে নেই আমার। আচ্ছা, রবিনকে ফোনে পাচ্ছি না কেন? কিছু জানিস তুই? সে একটু অসুস্থ, তাই ছুটি দিয়েছে। একেবারে 2 মাস পর এসে দেখা করবে। এই কথা বলতে বলতে তিতাস শুয়ে পড়েছে। কারো মুখে কথা নেই, দুজনেই নিশ্চুপ নীরব। হয়তোবা যথাসাধ্য স্বাভাবিক থাকার প্রয়াস চালাচ্ছে। ভোরের দৃষ্টি জানালার দিকে, আর তিতাসের দৃষ্টি সিলিংয়ের দিকে। চঞ্চল তিতাস এখন কেন জানি কথা খুঁজে পাচ্ছে না। সে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে ভোরের দিকে তাকাতে দুজনার চোখাচোখি হয়ে গেল। তিতাস ধরা পড়ে বোকা মার্কা হাসি দিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তখন ভোর অতি শান্ত কণ্ঠে বলল, তিতাস, হুম। পিয়াস কি সত্যিই সুইসাইড করেছিল? না। তাহলে কে এমন করলো? কিসের কারণে? আপনার কারণে। আমার? ভোর বিস্ময় আর কথা বাড়াতে পারল না, স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর নিজে উঠে বসে তিতাসকে টেনে উঠিয়ে ওর মুখোমুখি বসালো। তার মনে কৌতূহল কাজ করছে। অজানা কিছু প্রশ্নের উত্তর না জেনে নিজেকে দমাতে পারছে না। তিতাসের মুখে ফাজলামির রেশ নেই, অর্থাৎ সে মজা করছে না। ভোর এবার ধারালো দৃষ্টি ছুড়ে বলল, তুই কোনোভাবে জড়িয়ে নেই তো? না। সত্যি বলছিস নাকি পরে অন্যরূপ বের হবে? দুমুখে মানুষ আমি নই। আর একটা সত্যি কথা বলবি? মিথ্যা বলার প্রয়োজন দেখছি না, বলুন শুনি। পিয়াসের সঙ্গে বিয়ে হওয়ার আগে
তুই কি আমাকে পছন্দ করতি? সত্যিটুকু বল, কারণ এর উপর নির্ভর করবে তোর আর আমার সংসার। আপনি আমার ভালো লাগা ছিলেন, ভালোবাসা নয়। আর এখন? জবাবে তিতাস মুচকি হাসলো, সেই সঙ্গে হেসে উঠল তার পুরুষালী গম্ভীর নেত্রজোড়া। ভোর আর জোর করলো না, সে পাশ ফিরে শুয়ে পড়ল। তার মস্তিষ্কে একটা কথাই খেলে গেল, এসবের পেছনে কোনোভাবে কি সে দায়ী? সঙ্গে সঙ্গে তার চোখ থেকে গড়িয়ে গেল কয়েক ফোঁটা অশ্রুকণা। সেই সঙ্গে পিয়াসের হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল তার চোখের সামনে। তিতাস ওপাশ করেও ঘুমাতে পারল না। সে ভোরকে একবার দেখে উঠে পড়তে বসলো। অযথা সময় নষ্ট করার মানেই হয় না। ঠিক তখনই ওর কাছে হসপিটাল থেকে কল আসলো, তাকে এই মুহূর্তে যেতে হবে। তিতাস তার কানে ফোন ধরা অবস্থায় ভোরকে বলে দৌড়ে বেরিয়ে গেল। ভোর সাবধানে যেতে বলার আগে সে দৃষ্টির বাইরে চলে গেছে। রাত পেরিয়ে যখন ভোরের আগমন হলো, তিতাস পিয়াসের কবরের পাশে গিয়ে বসলো। ওর প্রিয় ভাইরূপী বন্ধু চিরনিদ্রায় শায়িত। তিতাস মাটিতে বসে শুকনো পাতা পরিষ্কার করে থম মেরে রইল। হঠাৎ তার স্মরণে আসলো ভোরের কথা। মেয়েটা না জানি কি করছে এখন। তবে এখন অবধি ভোরকে একটা মিথ্যা কথাও বলেনি সে, আর বলবেও না, কারণ তার সঙ্গে ওর পবিত্র বন্ধনের পাকাপোক্ত সম্পর্ক। ভোরকে মিথ্যা বলে খুব সহজেই ধরা খাবে, তখন চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। ভোরও তার প্রতি বিশ্বাস হারাবে। এর চেয়ে সত্যি জেনে ভেঙে চুরে পুনরায় শক্ত হয়ে গড়ে উঠুক। সে দেখুক আমাদের কাছের মানুষগুলোর মুখোশধারী রূপ, উপলব্ধি করুক একজন আদর্শ স্বামী কাকে বলে। তিতাস এসব ভেবে কবরে হাত বুলিয়ে মলিন হেসে বলল, ভাইয়া, তোর বউকে আজ আমার বউ বানিয়ে নিয়েছে। তাছাড়া উপায় নেই রে, মেয়েটাই করে বাঁচতে দিত না। ভোরের চারপাশে এমনভাবে জাল পেছানো, ভোর কল্পনা করতে পারবে না। মেয়েটা ভালো, সরল মনের, কিন্তু তার চারপাশে শত্রু শেষ নেই। এমনকি আমাদের বিয়ে পড়িয়ে ওর বাবা মা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। না, করোনা হয়েছে, এ কথা আমি এখনো জানাতে পারিনি ভাইয়া। খুব গোপনে মানুষ দিয়ে হসপিটালে সব সামলাচ্ছে। এ দেখ, আমার ছোটটার বাবা মায়ের রক্ত। ওনারা বোধহয় বাঁচবে না ভাইয়া, ওনাদের অবস্থা খুব খারাপ। তোকে তো আমি আগে জানিয়েছিলাম। ভোর এখন লাল শাড়িকে ভয় পায়, কারণ পূর্বে লাল শাড়ি পর অবস্থাতে তোকে হারিয়েছিল। এবার তার বাবা মাকে মেয়েটা হয়তো এবার সত্যি সত্যি ধরে নেবে সে অপয়া, অলক্ষী। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।